আজকে আমরা শুরু করব আলোর অপবর্তন বা ডিফ্রাকশন অফ লাইট। এটা একটা তরঙ্গ ধর্ম। তো ব্যতিচার আমরা পড়ে ফেলেছি, তো আজকে অপবর্তনটা শুরু করছি। তো অপবর্তন কী জিনিস এটাকে আমাদের ভালো করে বুঝে নিতে হবে। তো আমরা জানি যখন জ্যামিতিক আলোক বিজ্ঞান বা জিওমেট্রিক্যাল অপটিক্সে দেখেছি, যখন কোনো প্রতিবিম্ব গঠন হয় তখন কোনো যদি আলোর গতিপথে বাধা আসে তাহলে তার পিছনে একটা ছায়া তৈরি হয়। কিন্তু প্রকৃতপক্ষে কী হয়, আলোক তরঙ্গতত্ত্ব অনুসারে যখন কোনো আলোকরশ্মির গতিপথে বাধা আসে, সেই বাধার কি করে আলোকরশ্মির গতিপথটাকে কিছুটা তার সরলরৈখিক গতিপথ থেকে বিচ্যুত করে দেয়। কিন্তু এটা খুব সহজে বুঝতে পারা যায় না, কারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য তো খুব ছোট। তো তার জন্য সেই আলোর যে গতিপথ পরিবর্তনটা সেটা আমরা বুঝতে পারি না। তো যখন আলো কোন একটা বাধা বা প্রতিবন্ধকের সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে যায় বা প্রতিবন্ধকের মধ্যে দিয়ে যায়, প্রতিবন্ধককে অতিক্রম করে, তখন দেখা যায় যদি প্রতিবন্ধকটার ডাইমেনশন অফ দ্য অর্ডার অফ ওয়েভলেন্থ অফ লাইট, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সূক্ষ্ম যে মান অ্যামস্ট্রং অর্ডারে, সেরকম যদি সূক্ষ্ম অর্ডারের কোনো প্রতিবন্ধক বা তীক্ষ্ণ প্রান্তযুক্ত কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে যায় বা সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে যায়, যার ডাইমেনশনটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয়, তার ক্ষেত্রে আলোর গতিপথ কিছুটা পরিবর্তন হয়ে যায়, বেঁকে যায়, বিচ্যুত হয়ে যায়। তো এটাকেই বলা হচ্ছে ডিফ্র্যাকশন অফ লাইট। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? তাহলে আলোর অপবর্তন কি? আলোক তরঙ্গ যখন কোনো সূক্ষ্ম ছিদ্র বা তীক্ষ্ণ প্রান্তযুক্ত প্রতিবন্ধককে অতিক্রম করে, তখন আলো তার সরলরৈখিক গতিপথ থেকে বিচ্যুত হয়েছে। ঠিক আছে, তার সরলরৈখিক গতিপথ থেকে সে বিচ্যুত হয়ে যাচ্ছে, মানে বেঁকে যাচ্ছে। মনে রাখতে হবে সূক্ষ্ম প্রান্ত বা প্রতিবন্ধকের তার যে শার্পনেসটা হতে হবে, খুব সূক্ষ্ম হতে হবে, সেটাকে অফ দ্য অর্ডার অফ ওয়েভলেন্থ অফ লাইট, আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট বলে এক্ষেত্রে প্রতিবন্ধকের আকার বা ছিদ্রের আকার অবশ্যই খুব ছোট হতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তুলনীয় হতে হবে, তার ডাইমেনশনটা হয়ে যায়। এর ফলে কি হয়, আমরা তো জানি আলোর যে তরঙ্গমুখের যে কনসেপ্ট, তরঙ্গমুখের ওপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুই গৌণ উৎস। সেই গৌণ উৎস থেকে যে গৌণ তরঙ্গগুলো সৃষ্টি হয়, সেগুলোর কিছু অংশ অন্ধকারাচ্ছন্ন অঞ্চলের মধ্যে, যেগুলো ডার্ক রিজিয়ান, তার মধ্যে প্রবেশ করে যায়। তার ফলে ডার্ক রিজিয়ানের কিছু কিছু অঞ্চল, যে জায়গাটা ডার্ক হওয়া দরকার ছিল, সেই জায়গাগুলো কিছু কিছু জায়গা আমরা উজ্জ্বল পটি পেয়ে যাই বা আলোকীয় অঞ্চল দেখতে পাই। তো এই ঘটনাকেই আলোর অপবর্তন বলে। তাহলে অপবর্তন প্রধানত ঘটে গৌণ উৎস থেকে যে গৌণ তরঙ্গগুলো সৃষ্টি হচ্ছে সেই তরঙ্গগুলোর জন্য। তরঙ্গমুখের উপর
অবস্থিত। সেকেন্ডারি ওয়েভলেট বা গৌণ উৎস থেকে নির্গত গৌণ তরঙ্গগুলি অন্ধকার অঞ্চলে কিছু অংশ অন্ধকার অঞ্চলে কিছু অংশ ঠিক করে লিখে দিই প্রবেশ করার ফলে অপবর্তন ধর্ম পর্যবেক্ষণ হয়। মানে আলোটা যে বেঁকে গেছে, তার বেঁকে যাওয়ার প্রধান কারণটা হচ্ছে গৌণ উৎস থেকে যে গৌণ তরঙ্গ তার কিছুটা পার্ট ডার্ক রিজিয়নের মধ্যে প্রবেশ করে যায়, ঢুকে যায়, তার ফলেই সেখানে ডার্ক অঞ্চলটা পুরোপুরি ডার্ক না হয়, তার কিছুটা অঞ্চল আলোকিত বা ব্রাইটনেস চলে আসে বা আলোকীয় বা উজ্জ্বলতা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো ধরো আমরা একটা চিত্রের সাহায্যে বিষয়টা আমরা বুঝে নেব। তো ধরো একটা কতগুলো সমান্তরাল রশ্মি, মানে এরা সমতল তরঙ্গমুখ থেকে সৃষ্টি হয়েছে। তো এর সামনে একটা তীক্ষ্ণ প্রান্তযুক্ত প্রতিবন্ধক রাখা হলো। ছবিটা ক্লিয়ার আসছে? তো যার ফলে ধর এখানে যদি আমরা পর্দা রাখি, অস্বচ্ছ পর্দা, তাহলে হওয়া উচিত ছিল এই রিজিয়নটা, এটা পর্দা, এই রিজিয়নটা কিন্তু পুরোপুরি ডার্ক হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে কি হয়, তাই এটাকে বলা হচ্ছে জিওমেট্রিক্যাল শ্যাডো বা জ্যামিতিক ছায়া। কিন্তু আর এই জায়গাটা আলোকিত অঞ্চল দরকার হওয়া উচিত ছিল, এখানে কোনো বাধা নেই, সরল রেখায় চলে যাচ্ছে। কিন্তু কি হয়, এই প্রতিবন্ধকের ধার ঘেঁষে যাওয়ার সময় তার গতিপথটা বেঁকে যাচ্ছে। মানে যদি পয়েন্ট সোর্স কি ভাবি ব্যাপারটা আমি বোঝা যাবে। এই অঞ্চলটা হচ্ছে আলোকিত অঞ্চল, মানে এই রিজিয়নটা পুরোটা ডার্ক হওয়া দরকার ছিল। এই রিজিয়নটা পুরোটা ডার্ক হওয়া দরকার ছিল, যেটাকে জ্যামিতিক ছায়া অঞ্চলটা লিখেছি। কিন্তু তার মধ্যে আলোটা যে বেঁকে ঢুকে যাওয়ার জন্য এখানটা পুরোপুরি ডার্ক হয় না, পিওরলি ডার্ক রিজিয়ন এই জায়গাটা হয়ে থাকে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। তো ওইখানটায় কিন্তু পুরোপুরি ওই যে অঞ্চলটা দেখো, একটাকে আমি ক্রস করিনি, একটা পার্ট ফাঁকা রেখে দিয়েছি, ওই অঞ্চলটা কিন্তু আমাদের একটুখানি তার তরঙ্গ দৈর্ঘ্যের, যদি সূক্ষ্ম প্রান্তর যে ডাইমেনশন বা কোনো ছিদ্রের ভিতর দিয়ে যাওয়ার সময় তার যে ডাইমেনশন যেটা তরঙ্গ দৈর্ঘ্যের তুলনীয় হয়, তো তার ফলে অন্ধকার অঞ্চলের প্রান্তগুলো সামান্য আলোকিত অঞ্চল। কিসের জন্য হচ্ছে, এই যে গৌণ উৎস যদি এখানে একটা তরঙ্গমুখ কল্পনা করি, তার একটা পার্ট এর মধ্যে ঢুকে চলে যাচ্ছে, তো তার জন্য এই ঘটনাটা ঘটছে।
আবার ধরো একটা যদি ছবি দেখি, তাহলে এটা হচ্ছে প্রতিবন্ধক। তো এরকম আমরা ভাবতে পারি, ধরো কোনো একটা যদি বিন্দু উৎস থাকে, বিন্দু উৎসের ক্ষেত্রে কেমন হবে, ধরো পয়েন্ট সোর্স আছে, তার থেকে তরঙ্গগুলো এভাবে যাচ্ছে, এবার এখানে আমরা একটা অবস্ট্রাকল রেখেছি। এটা হলো পর্দা। তাহলে অবস্ট্রাকলটার এই যে অঞ্চলটা পুরোটা জ্যামিতিক ছায়া হওয়া উচিত, পুরোটা অন্ধকার হওয়া উচিত এই অঞ্চলটা, কিন্তু কি হচ্ছে, এই যে তরঙ্গমুখগুলো, তাহলে এখানটা কি দেখা যায়, আলোটা এই পথে না গিয়ে কিছুটা বেঁকে চলে যাচ্ছে। আর কিছুই নয়, ঘটনাটা কিসের জন্য হচ্ছে, এই যে ওয়েভ ফ্রন্টগুলো আছে তার একটা পার্টের মধ্যে চলে যাচ্ছে। তার ফলে আমাদের পিওরলি ডার্ক রিজিয়ন হচ্ছে এটা, মানে যতখানি পিওরলি ডার্ক হওয়া দরকার এতখানি জ্যামিতিক ছায়া, কিন্তু পার্শিয়ালি ডার্ক হচ্ছে এই দুটো অঞ্চল। এই যে দুটো অঞ্চল ডট ডট দিয়ে যেগুলো দিচ্ছি, সেগুলো কিন্তু কিছুটা হলেও আমাদের যে গৌণ উৎসগুলোর জন্য কিছুটা আলো প্রবেশ করছে, সেই জন্য তার মাঝখানের অঞ্চলটুকু শুধুমাত্র ডার্ক হচ্ছে। এটা জিওমেট্রিক্যাল সাইডে হওয়া উচিত, তার কিন্তু এই অঞ্চলটার মধ্যে এটা প্রবেশ করে এইটুকুনিকে পিওরলি ডার্ক হচ্ছে, বাকি সাইডগুলো কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে। কাল যে অন্ধকারটা হচ্ছে সেটা পুরোপুরি অন্ধকার না, সেটা পার্শিয়ালি ডার্ক বা আংশিক অন্ধকার অঞ্চল বলা চলে। তো এই ঘটনাই হচ্ছে আলো অপবর্তন বলা চলে। এটা পয়েন্ট সোর্সের ক্ষেত্রে এস। তো এবার আলোর অপবর্তন প্রধানত দু রকমের হয়। আলোর অপবর্তনকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে ফ্রেনেল করেছিলেন, একটা ফ্রাউনহোফার করেছিলেন, দু রকম অপবর্তন। ছবিগুলো ঠিক করে প্র্যাকটিস করবে, ছবিগুলো পরীক্ষায় আসে। মানে এখান থেকে তোমাদের খুব বেশি কিছু নেই, কিন্তু কতগুলো বিষয় খুব ভালো করে বুঝতে হবে। ম্যাথামেটিক্যাল পার্ট আছে, সেগুলো তোমাদের সব বইতে ক্লিয়ারলি থাকে না, সেটা খুব ভালো করে গ্রাফিক্যালি একটা মেথড আছে, সেটা আমরা শিখবো। লেখচিত্রের সাহায্যে আমরা স্থানাঙ্ক নির্ণয় করব, কোথায় ডার্ক হবে কোথায় ব্রাইট হবে। আমাদের একটাই পরীক্ষা আছে, একক রেখাচিত্র পরীক্ষা। তো আমাদের আলোর অপবর্তনকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে ফ্রেনেল অপবর্তন, একটা হচ্ছে ফ্রাউনহোফার অপবর্তন। তাহলে আলোর অপবর্তন দুজন কাজ করেছিলেন, ফ্রেনেল কাজ করেছিলেন, একটা হচ্ছে ফ্রাউনহোফার কাজ করেছিলেন। তো ফ্রেনেল অপবর্তনের ক্ষেত্রে সোর্সের রেসপেক্টে, যেটা আমাদের সোর্স বলছি, যেটা অবস্ট্রাকল বা প্রতিবন্ধকের সাপেক্ষে বস্তু আর পর্দা এই দুটো সসীম দূরত্বে অবস্থান করে, কাছাকাছি অবস্থান করে, এর ফলে এখানে কোনো লেন্সের প্রয়োজন হয় না। তাহলে এই অপবর্তনের ক্ষেত্রে বস্তু বা উৎস, আমরা উৎস লিখি, বস্তু না লিখে উৎস লিখলে ব্যাপারটা ভালো হবে। সোর্স ও পর্দা, উৎস আর পর্দা প্রতিবন্ধকের কাছাকাছি বা সসীম দূরত্বে
অবস্থান করে। আর ফ্রনহফার অপবর্তনের ক্ষেত্রে উৎস ও পর্দার প্রতিবন্ধক সাপেক্ষে প্রতিবন্ধক বা সূক্ষ্ম ছিদ্র যেটা ব্যবহার করবো অপবর্তন পরীক্ষার ক্ষেত্রে তার সাপেক্ষে অসীম দূরত্বে অবস্থান করে। তো এই জন্য এর ক্ষেত্রে আমরা লেন্স প্রয়োজন হবে, কারণ অসীম দূরত্ব থেকে তো আমরা পারবো না। একটা পয়েন্ট সোর্স যদি কোনো উত্তল লেন্সের ফোকাসে রাখি তাহলে ফোকাস ক্ষেত্রে যে উৎসটা ব্যবহার হবে সেখানে সমান্তরাল রশ্মি পাওয়া যাবে, তার মানে এই ক্ষেত্রে সমতল তরঙ্গমুখ আমরা ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে লেন্সের ব্যবহার করতে হবে। মানে এখানে উৎস আর পর্দা দুটো লেন্সের কোথায় থাকবে, ফোকাসে অবস্থান করবে। তার ফলে এখানে যদি একটা পয়েন্ট সোর্স নিই, পয়েন্ট সোর্স থেকে আলোটা এলো, লেন্স এসে পড়লো, যেমন ধরো এই ক্ষেত্রে কেমন হচ্ছে, এক্ষেত্রে আমার কোনো একটা এখানে দেখে কোনো পয়েন্ট সোর্স আছে, তার থেকে যদি আমরা একটা ফোকাসে রাখি, উত্তল লেন্সের ফোকাসে রাখি, তাহলে এটা সোর্স, এখানে অবস্ট্রাকল আছে। তাহলে আমরা কি করলাম, সোর্সকে একটা লেন্সের ফোকাসে রাখলাম, তার ফলে এখানে আলোক রশ্মিগুলো যেটা সোর্স সেটা সমান্তরাল রশ্মি হিসেবে কাজ করছে। তার ফলে আমরা যে উৎসর ওপরে গিয়ে আলোটা গিয়ে পড়ছে তার ক্ষেত্রে সমতল তরঙ্গমুখ পেয়ে যাচ্ছি। আর এক্ষেত্রে সাধারণত যে অবস্ট্রাকল বা এক্ষেত্রে কি কি করা হয়, ব্যবহার করা হয় একক রেখাচিত্র, যেটাকে বলে, যেটা আমরা পড়ব। একক রেখাচিত্র সাহায্যে অপবর্তন ঘটানো হয় ফ্রনহফারের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে দ্বিরেখাচিত্র, ডবল স্লিট ডিফ্র্যাকশন, দ্বিরেখাচিত্র। আর 3 নম্বর n সংখ্যক রেখাচিত্র, সেটাকে বলা হয় গ্রেটিং। গ্রেটিং এর ক্ষেত্রে n সংখ্যক রেখাচিত্র সম্পন্ন কোনো অবস্ট্রাকল ব্যবহার করা হয় যার ভিতর দিয়ে ছিদ্রযুক্ত, n সংখ্যক ছিদ্রযুক্ত। এর ক্ষেত্রে একটা রেখাচিত্র মানে একটা ছিদ্রযুক্ত, এটার ক্ষেত্রে দুটো রেখাচিত্র, এটা n সংখ্যক রেখাচিত্র। n মানে সেটা অনেক অসংখ্য হতে পারে, পার মিলিমিটারে হাজারখানা রুলিং করা আছে, দেখা গেল 1000 রুলিং মানে সূক্ষ্ম ছিদ্র আছে 1 মিলিমিটারের মধ্যে, সেরকম জিনিস তৈরি করা হয়েছে, সেটাকে স্টুডেন্ট গ্রেটিং বলে। তো যাই হোক, আমাদের এটা সিলেবাসে নেই, তো 3 রকম করা হয়। এই ক্ষেত্রে প্রতিবন্ধকটা এই ক্ষেত্রে যেটা ব্যবহার করা যেতে পারে সূক্ষ্ম ছিদ্র, 3 নম্বর যেটাকে বলা হচ্ছে আমরা ফিল্ম, বা এক ধরনের ফিল্ম তৈরি করা হয় যেটাকে বলা হচ্ছে আমাদের বৃত্তাকার ফলক ব্যবহার করতে হবে। কেমন দেখতে, মাঝখানটা ব্রাইট হলো, তারপরটা ডার্ক, এরকম ধরনের হতে পারে। তারপরটা আবার ডার্ক রিজন, এইভাবে জিনিসটা, এটাকে বলা হচ্ছে জোন প্লেট বলা হয় এগুলোকে। এভাবে অল্টারনেট ডার্ক ব্রাইট করতে করতে জিনিসটা আসে। ঠিক আছে, ছবিটা ঠিকঠাক আসছে, দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, তো এই ধরনের আমরা কি করি, একটা কিছুই না বিষয়, একটা তোমরা কাগজ নিলে কাগজের উপর পেন দিয়ে করলে, মাঝখানটা ডার্ক করলে, তারপরটা ব্রাইট করলে, ডার্ক করলে, কতগুলো কনসেন্ট্রিক সার্কেল আঁকলে, সেটাকে একটা ছবি নিয়ে তার যদি একটা নেগেটিভ তৈরি করো, তোমরা যেখানে ডার্ক করেছিলে সেখানটা হয়ে যাবে ব্রাইট, মানে আলোটা এই রিজিয়ন দিয়ে বেরোতে পারবে, তারপর একটা পারবে না, তারপর দিয়ে বেরোবে, তার ফলে এখানে একটা পাথ ডিফারেন্স তৈরি হবে,
সেই পাথ ডিফারেন্সটাকে কাজে লাগিয়ে আমরা আমার ডিফ্রাকশন প্যাটার্ন পেতে পারি। ওকে, তো যাই হোক, তোমাদের এটা নিয়ে শুধুমাত্র জানার জন্য বললাম বৃত্তাকার প্রতিবন্ধকগুলো কেমন হবে। এক্ষেত্রে সূক্ষ্মচিত্রের প্রতিবন্ধকগুলো ফ্রেনেলের ক্ষেত্রে প্রতিবন্ধক, এটাকে একটা বলা হয় মন্দক ফলক। প্রতিবন্ধকগুলো আমরা এইভাবে নিতে পারি। তো আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে একক রেখাচিত্র পরীক্ষা। খুব ভালো করে বুঝতে হবে, ছবিটা খুব গুরুত্বপূর্ণ। যেটা ফ্রেনেলের ফর্মাপারের ক্ষেত্রে, তার মানে কোথায় সোর্স আর স্ক্রিন উইথ রেসপেক্ট টু আমাদের অবস্টাকেল ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, তাহলে এখানে দুটো লেন্স আমরা ব্যবহার করব। একটা সোর্সের সামনে থাকবে, আর সোর্স থাকবে প্রথম লেন্সের ফোকাসে, আর স্ক্রিন থাকবে দ্বিতীয় লেন্সের ফোকাসে। ওকে, তো জিনিসটা আবার দেখে নিন। সোজা কথা, সোর্স থেকে যে সোর্সটা তরঙ্গমুখ হিসেবে কাজ করছে, তো সোর্স থেকে যে তরঙ্গগুলো আসছে তারা সমতল না সমান্তরাল যদি হয়, সমতল বলছি, তাহলে সমতল তরঙ্গমুখ পাবো। তো আমাদের দেখে নিতে হবে, যেটা আমাদের উদ্দেশ্য থাকবে একটা উৎস থেকে যতগুলো আমরা একটা ধরো একক রেখাছিদ্রের ভিতর দিয়ে একটা রেখাছিদ্রকে কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের সমষ্টি ভাবতে পারি। তো তার ভিতর দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটাই সূক্ষ্ম ছিদ্র থেকে একটা করে যদি তরঙ্গ প্রোপাগেট করে, সেই তরঙ্গগুলো উপরিপাতনের ফলে, যেমন আমরা ব্যতিচারে পড়েছি, দুটো তরঙ্গ গিয়ে মিশছে, এখানে ধরে নেবো n সংখ্যক তরঙ্গ গিয়ে মিশে, সেখানে রেজাল্ট্যান্ট পাবো। তার থেকে আমরা কোথায় ম্যাক্সিমা হবে কোথায় মিনিমা হবে সেগুলো বুঝতে হবে। ওকে, তো এবার চলে আসি আলোর অপবর্তনের একক। এটা খুব গুরুত্বপূর্ণ, একক রেখাছিদ্র পরীক্ষা। ছবিটা আঁকছি, ভালো করে বুঝুন। সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন, এটা কে করেছিলেন পরীক্ষাটা? ফ্রনহফার করেছিলেন। তো আমরা দেখি, তো এই হচ্ছে সোর্স, এখানে একটা লেন্স আছে, লেন্সের ফোকাসে সোর্সটা আছে, এখান থেকে সমান্তরাল রশ্মি পেলাম, তার মানে এরা অসীম দূরত্বতে সোর্স আছে। এখন আমরা বুঝে যাচ্ছি কেন, এখানকার যে রশ্মিগুলো আছে সমান্তরাল, তো এখানে এর সামনে একটা সিঙ্গেল স্লিট বসিয়ে দেবো, একক রেখাছিদ্র। ছবিটা একটু দেখে নেবো, ছবিটা ঠিক আসছে, হ্যাঁ স্পষ্ট আসছে ছবি, অসুবিধা নেই। তো এই হলো পর্দা, এইখানে একটা লেন্স থাকবে। মনে রাখবো, একক রেখাছিদ্র থেকে পর্দার দূরত্ব যদি ক্যাপিটাল ডি হয়, সেটাই কিন্তু দ্বিতীয় যে লেন্স তার ফোকাস দূরত্বের সমান। তো মনে রাখতে হবে, বেশিরভাগ অংশটা কিন্তু বেরিয়ে চলে যাবে, বেশিরভাগ অংশটা বেরিয়ে চলে যাবে, গিয়ে কি করবে, এখানে যে লেন্স রাখে, যে সেন্টারটা, তাহলে বেশিরভাগ অংশ কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে, মানে এখানে আলোকিত অঞ্চল যতটা হওয়া দরকার তার থেকে বেশি অংশ আলোকিত হয়ে থাকবে। ওকে, তো
সোজা পথে কিছুটা যাবে, তো সোজা পথে যেগুলো যাবে তারা কিন্তু ম্যাচ করবে কেন্দ্র। তারপরে যেটা পাবো কেন্দ্রটা উজ্জ্বল হবে এবং সেটাকে বলা হচ্ছে মুখ্য চরম বিন্দু। মুখ্য চরম বিন্দু মানে কেন্দ্রটা উজ্জ্বল হবে। এবার যেগুলো বেঁকে যাবে তার গতিপথ থেকে অবস্ট্রাকেলের জন্য, বাধার জন্য, সামান্য অংশ বেঁকে গেলে প্রত্যেকটা থিটা কোণে বেঁকে যাচ্ছে গিয়ে কেন্দ্র সেন্টার, এটা খুব সূক্ষ্ম জিনিসটা। এখানে কোন একটা পি তম বিন্দু যেখানে এন তম গৌণ উজ্জ্বল বা অন্ধকার বিন্দু তৈরি করছে, তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল প্রিন্সিপাল ম্যাক্সিমা, আর পরেরগুলো হলো সেকেন্ডারি বা সাবসিডিয়ারি ম্যাক্সিমা আমরা পাবো। তো তাই যদি হয় এখানে একটা যে অ্যাঙ্গেল তো দেখো এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম, এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় মুখ্য চরম বিন্দু। আমরা জানি পথপার্থক্য যদি ডেল্টা যদি শূন্য হয় সেখানে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু তৈরি হয়। এখানে মুখ্য মানে সেখানে বেশিরভাগ আলোটাই এখান থেকে যে তীব্রতা আসছে, আলোটা আসছে তার বেশিরভাগ অংশটাই কিন্তু এখানে গিয়ে জমা হয়েছে, তার ফলে কেন্দ্রটা সবচেয়ে বেশি উজ্জ্বল হবে। পাশের গুলো কিছু কিছু আমরা মানে হওয়া উচিত ছিল পুরোটাই আলো এখানে, কিন্তু অপবর্তনের জন্য পাশেও কিছু কিছু জায়গায় অন্ধকার আলোকিত অঞ্চল পাবো, সেই আলোকিত অঞ্চলগুলোকে গৌণ উজ্জ্বল বলা হবে বা গৌণ চরম বিন্দু বলা হবে। তো এখান থেকে যে রশ্মি দুটো গেল এখানে ছবিটাকে আর একবার, তাহলে এটা একটা ছবি পেলাম। তো এইটা তো আমাদের হচ্ছে যে স্লিট যে গ্যাপটা সেটাকে আমরা এখানে এ দিয়ে লিখবো। এইটা হচ্ছে ডি পর্দার দূরত্ব, এটাই হচ্ছে ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্বও যা, পর্দার দূরত্বও যা, তাই কারণ একদম ছিদ্রের মুখে লেন্সটাকে বসিয়ে দিয়েছি। তো এবার যেটা বিষয়, ছবিটা ঠিক করে আঁকতে হবে, আমি আরেকবার দেখাচ্ছি বিষয়টা ছবিটা। তো এই যে এই ধরো পর্দা, তাহলে এটা হচ্ছে স্লিট উইথ বা রেখাছিদ্রের বেধ, এখানে সেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করব। এটা কেন্দ্র, এখানে একটা যদি ভাবি তাহলে এখানে কোন একটা পি, এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, অপবর্তনের জন্য বেঁকে গেছে, তাহলে এ আর বি দুটো যে এন্ড, সেখান থেকে যে দুটো তরঙ্গ প্রপাগেট করছে তাদের মধ্যে দশা পার্থক্য বার করবো না। তো সেটা আমরা কি করে দেখি, তো ধরো এখানে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, যেমন আমি ব্যতিচারে দেখিয়েছিলাম, বললাম কি ওকে, এটা তো সেন্ট্রাল ম্যাক্সিমাম আছে সি, তাহলে বিকেটা হচ্ছে ছবি অনুসারে যদি থিটা বলি, এই অ্যাঙ্গেলটাকে মানে বি অ্যাঙ্গেল বি এ কে যদি থিটা হয়, তাহলে আমাদের বিকে সমান হচ্ছে এ সাইন থিটা। ওকে, তাহলে দশা পার্থক্য হচ্ছে, এটা হলো পথ পার্থক্য ডেল্টা, তাহলে যেটা এ থেকে যাচ্ছে আর যেটা বি থেকে যাচ্ছে, এখানে তো অসংখ্য ছোট 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 পয়েন্ট সোর্স হিসেবে কাজ করতে পারে, ধরো এন খানা পয়েন্ট সোর্স আছে, তো তারা কিন্তু এন খানা তরঙ্গ, তাহলে এখান থেকে যে তরঙ্গ যাচ্ছে আর এখান থেকে যে তরঙ্গ যাচ্ছে তাদের মধ্যে দশা পার্থক্য তাহলে কত হলো, অর্থাৎ দশা পার্থক্য ফাই সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু এ
সাইন থিটা। তার মানে এখান থেকে যে যাচ্ছে আর এখান থেকে যে যাচ্ছে তার মধ্যে দশা পার্থক্য হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু সাইন থিটা। তাহলে একদম এখান থেকে যাচ্ছে, যে সেন্টার থেকে যে যাচ্ছে এই সেন্টারকে আমরা যদি বলি ও, এটা সেন্টার সি, কেন্দ্রীয় উজ্জ্বল বা কেন্দ্রীয় মুখ্য চরম বিন্দু। তাহলে এ আর ও থেকে যে যাবে, সুতরাং এ ও ও বিন্দু মানে যেটা মধ্যবিন্দু থেকে নির্গত তরঙ্গ দুটি দশা পার্থক্য ফাইভ বাই টু সমান চলে আসছে পাই এ সাইন থিটা বাই ল্যামডা। এটাকে আমরা ধরলাম আলফা। এবার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো তাহলে কোনটা কোনটা একদম মিডিল পয়েন্ট আর হচ্ছে এখান দিয়ে যে মিডিল দিয়ে যে তরঙ্গটা যাচ্ছে। তো তাই যদি যায় ওটাকে আমরা দেখাতেই পারতাম। এখানে যদি দেখাই, এবার আমাদের একটা সূত্র আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে এখান থেকে যেহেতু n সংখ্যক তরঙ্গ গিয়ে এখানে মিশছে, যারা গৌণ চরম বিন্দু সৃষ্টি করতে পারে বা অন্ধকার বিন্দু সৃষ্টি করতে পারে, n খানা গিয়ে উপরিপাতন হচ্ছে, গিয়ে এখানে মিশে দিচ্ছে, p পয়েন্টে মিশছে। কেন্দ্রে তো বেশিরভাগটা আলোটা চলে এসেছে, বাকি যে আলোটা আছে সেটা কিন্তু ডিস্ট্রিবিউট হবে, বিভিন্ন পয়েন্টে ভাগ হয়ে যাবে। এটা ম্যাথমেটিক্যালি আমরা দেখব, খুব সুন্দর বিষয় জায়গাটা। তো একটা সূত্র আমরা খেয়াল রাখবো, মনে রাখবো, এখান থেকে যে যতগুলো তরঙ্গ যাচ্ছে তার দিকে যদি পি বিন্দুতে মেশে তার একটা তীব্রতার রাশিমালা আমি ব্যবহার করছি। এটা হলো পি বিন্দুতে বা পি বিন্দুর সাপেক্ষে, পি একটা কোনো আরবিটারি পয়েন্ট, পি বিন্দুর সাপেক্ষে পর্দায় বা পি বিন্দুতে পিটা যে কোনো জায়গায় হতে পারে, পি বিন্দুতে পর্দায় গঠিত অপবর্তন ঝালরের তীব্রতা সমান আই হলে, আই হবে I0 সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার। এটা আমাদের মনে রাখতে হবে, এই সূত্রটা আমরা যেন খেয়াল রাখতে পারি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, ঠিক আছে? এই সূত্রের সাহায্যে এই সূত্রটা আমরা তোমাদের ডেরিভেশন নিই, কারণ n সংখ্যক ভেক্টরের রেজাল্ট আনতে আমরা বহুভুজ সূত্র ব্যবহার করি। এখানে অ্যাকচুয়ালি বহুভুজ সূত্র ব্যবহার করা হয়, যাদের মধ্যে একটা করে দশা পার্থক্য আছে ভেক্টরের। যেন একটা হলো ধর একটা y = a sin omega t - kx ধরলাম, তারপর একটা হলো হচ্ছে phi by n, তারপরটা হবে 2 phi by n। ফাইটা যদি দশা পার্থক্য n খানা আছে, তাহলে n খানার মধ্যে দশা পার্থক্য কত হবে, মানে প্রত্যেকটা দুটো কনসিকিউটিভের মধ্যে হবে phi by n করে, আস্তে আস্তে বাড়তে থাকবে ডিফারেন্সটা যেটা হবে। তো তাই যদি ধরি, তাহলে তার সবগুলো যে তরঙ্গ যাচ্ছে সবগুলো যদি লব্ধি বার করি, তাহলে লব্ধির মানটা আসে I = I0 sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার। তো এটাকে আমরা একটু কাজে লাগাবো, বা জিনিসটাকে এরকম মনে রাখতে পারো, I0 sin আলফা বাই আলফা হোল স্কয়ার। এই তীব্রতার রাশিমালাটা পর্দায় যে অপবর্তন তৈরি হচ্ছে, যে কোনো বিন্দুতে অপবর্তন, যে অপবর্তনের যে তীব্রতা তার রাশিমালা হচ্ছে I = I0 sin আলফা বাই আলফা হোল স্কয়ার। ওকে, I0টা হচ্ছে উৎসের তীব্রতা, I0 হলো, I0টা হচ্ছে ইন্টেন্সিটি অফ সোর্স বা উৎসের
তো আমরা এখন একটু ম্যাথমেটিক্যালি বিষয়টা বুঝে নেব, সেটা কি করে হয় এবার দেখে নেব। তো দেখা যাক, তো তীব্রতা আর রাশিমালা থেকে আমরা শুরু করি। ব্যাপারটা খুব ভালো করে বুঝবে, এটা তোমাদের বইতে কিন্তু এভাবে থাকে না, তোমাদের মেনলি সূত্রগুলোই কাজে লাগে। তো সূত্রগুলো কোথা থেকে আসে ব্যাপারটা বুঝে নিতে হবে। তাহলে একক রেখাচিত্র পরীক্ষায় আমরা দুটো জিনিস একটু খেয়াল রাখবো। একটা হচ্ছে তীব্রতা, এই দুটো আমাদের খেয়াল রাখতে হবে। তীব্রতা, রাশিমালা। তোমাদের এখন দেখানোর উপায় নেই, এটা যথেষ্ট জটিল ক্যালকুলেশন। গ্র্যাজুয়েশন ক্লাসে গিয়ে যদি তোমাদের ফিজিক্স সাবজেক্ট থাকে তখন এটা তোমাদের করতে হয়। তাহলে সেটা হচ্ছে I সমান I0 sin আলফা বাই আলফা হোল স্কয়ার, যেখানে আলফা সমান হচ্ছে পাই a sin থিটা বাই ল্যামডা। যেখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের যে স্লিট উইথ হলে মানে একক রেখাচিত্রের বেধ হলে থিটাটা হচ্ছে যে কোণটা অপবর্তন কোণ, থিটাকে বলে এটা হলো রেখাচিত্রের বেধ। আচ্ছা, থিটা হলো অপবর্তন কোণ, কত কোণে বেঁকে গেছে, ল্যামডা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এবার যেটা বিষয়, তো দেখো আমাদের আমরা এখান থেকে একটু বার করি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সাপেক্ষে, যেটাকে কেন্দ্রীয় মুখ্য চরণ বিন্দুর সাপেক্ষে যদি আমরা ভাবি, তার ক্ষেত্রে কিন্তু থিটা 0 ডিগ্রি, মানে সবগুলোর মধ্যে আমাদের a sin থিটা ডেল্টাটা কেন্দ্রীয় উজ্জ্বল মানে কি, আমরা কেন্দ্র বলতে কি বুঝি, যেখানে উজ্জ্বল হবে সেখানে পথপার্থক্য শূন্য হবে। তার মানে এটা অ্যাকচুয়ালি পাই ডেল্টা বাই ল্যামডা, পাই ডেল্টা বাই ল্যামডাটাকে আমরা আলফা ধরে নিয়েছি। ওকে, তো যেটা 5/2, তো পাই ডেল্টা বাই ল্যামডা যদি আলফা হয়, ওখানেও ছিল cos স্কয়ার পাই ডেল্টা বাই ল্যামডা I = I0 সিমিলার। তো এবার যেটা ঘটনা, এখানে আমাদের কি করে আমরা এখান থেকে কোথায় গৌণ উজ্জ্বল হবে, কোথায় অন্ধকার হবে, কোথায় কেন্দ্র হবে সেটা বুঝি। তো দেখো আমরা যদি di d আলফা ক্যালকুলেট করি, তাহলে I0 2 sin আলফা বাই আলফা, এটা চলে আসছে আমাদের, এটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আলফা স্কয়ার আলফা cos আলফা মাইনাস sin আলফা ইকুয়ালস ইকুয়াল, ডিফারেন্সিয়েট করলে এবার I এর মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হলে di d আলফা 0, ম্যাক্সিমাম মিনিমার ক্ষেত্রে কি হয়, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা 0 হয়। তো এটা 0 কখন হতে পারে, এটা 0 মানে আইদার এটা 0 বা এটা 0। তো এটা 0 হতে গেলে এটা 0 হওয়াটা সম্ভব নয়, তাই এইটা 0 হতে পারে। যেহেতু এটা যদি 0 হয়ে যায় তাহলে তো এটা 0 হয়ে যাচ্ছে, যেহেতু sin আলফা বাই আলফা not equals to 0, অতএব আলফা cos আলফা মাইনাস sin আলফা সমান 0, that is tan আলফা সমান আলফা। আমরা যদি এটাকে তীব্রতার কথা ভাবি, এটা 0 করেও করতে পারি, এটা 0 হতে গেলে কি sin আলফাকে 0 হতে হবে, তাই তো এটা যদি 0 হয়ে যায় মানে পিওরলি ডার্ক যেগুলো পাবো, not equal to 0 যদি ধরি তাহলে এটা 0। আবার দুটো কন্ডিশন হতে পারে, আবার অন্ধকার বিন্দুর ক্ষেত্রে অন্ধকার পটি কোথায় হবে, পটির জন্য sin আলফা বাই আলফা সমান 0, sin আলফা বাই আলফাটা 0 হচ্ছে, তার মানে কি হচ্ছে, তার মানে আইটা হচ্ছে, অতএব ইন্টেন্সিটি হচ্ছে 0।
তার মানে বুঝতে পারলাম অপবর্তনের ক্ষেত্রে যেখানে অন্ধকার কোটি হবে সেখানে কি দাঁড়াবে, সেখানে তীব্রতাটা 0 হবে, কারণ এটা ইন্টেন্সিটি ইকুয়েশন এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে যেখানে ডার্ক ব্যান্ড তৈরি হবে বা অন্ধকার কোটি তৈরি হবে সেখানে সাইন আলফা বাই আলফাটা 0 হবে, তাহলে আইটা 0 হয়ে যাচ্ছে। অতএব সাইন আলফা বাই আলফা 0 মানে আলফা সমান সাইন আলফা সমান 0। ওকে, আর তাহলে সাইন আলফা 0 হলে সেখানে অন্ধকার কোটি 0 হচ্ছে। এবার সাইন আলফা কখন 0 হয়, জেনারেলি আলফাটা 90 ডিগ্রি হল, 90 ডিগ্রি না 0 ডিগ্রি হল, তাহলে আলফা সমান চলে আসছে n ইন্টু আমাদের কখন হচ্ছে সাইন থিটা 0 হলে থিটা সমান হচ্ছে আমাদের n পাই, 0তে হবে পাইতে হবে 2 পাইতে হবে, দ্যাট ইজ n পাই। ওকে, বা 2n ইন্টু পাই বাই 2, 2n ইন্টু আমাদের হচ্ছে সাইনটা 0 কখন হয়, সাইন 0 0তে হয়, 180তে হয়, মানে 0তে হয়, পাইতে হয়, 2 পাইতে হয়। সাইন গ্রাফ দেখলে আমরা দেখে নিই, 0 পাই, 0তে 0 হয়েছে, পাইতে 0 হয়েছে, 2 পাইতে 0 হয়েছে, দ্যাট ইজ n পাইতে 0 হবে। তাহলে আলফাটা হচ্ছে n পাই, তার মানে দিস পাই a sin থিটা, অতএব পাই a sin থিটা বাই ল্যামডা সমান n পাই। তাহলে অন্ধকার কোটির বা অনুজ্জ্বল বিন্দু বা ডিস্ট্রাকটিভ ডিফ্র্যাকশন বা অন্ধকার কোটির শর্ত চলে এলো এখান থেকে, পাই কেটে গেলে হলো a sin থিটা, যেখানে n ল্যামডা হবে সেখানে ডার্ক ফ্রিঞ্জ বা অন্ধকার কোটি সৃষ্টি হবে। তাহলে ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে তাহলে কি শিখে নিলাম, যেখানে পথপার্থক্য a sin থিটা ছিল কত, পথপার্থক্যটা যখন n ল্যামডা হবে, দেখো আমরা পড়েছিলাম ব্যতিচারের ক্ষেত্রে পথপার্থক্য n ল্যামডা হলে গঠনমূলক ব্যতিচার হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি পথপার্থক্য n ল্যামডা হলে সেখানে অন্ধকার কোটি পাচ্ছি, মানে সেখানগুলো ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে, ডার্ক ডিফ্র্যাকশন ফ্রিঞ্জ তৈরি হবে সেগুলোতে। ওকে, তাহলে a sin থিটা সমান n ল্যামডা, মানে যেখানে তাহলে ডেল্টা সমান n ল্যামডা। তাহলে অন্ধকার কোটির শর্ত হচ্ছে a sin থিটা সমান n ল্যামডা বা ডেল্টা সমান n ল্যামডা। ক্লিয়ার? তাহলে সাইন আলফা বাই আলফাটা 0 যদি না হতো তাহলে ওটা আসছিল, এটা কখন যদি অন্ধকার না হয় উজ্জ্বল হয় তার ক্ষেত্রে এটা। তো এই যে সেকেন্ড অপশনটা পেলাম না, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এটা সলভ করতে গেলে আমরা এমনি পারবো না, গ্রাফিক্যালি বিষয়টাকে বুঝে নেবো কি করে আসছে, ট্যান আলফা খুব সুন্দর করে বুঝে নেবো। তো এটা নট ইকুয়াল টু 0 হলে ইন্টেন্সিটি 0 হবে না, তার মানে ইন্টেন্সিটি 0 হতে গেলে এটাকে 0 হতে হবে, এটা একমাত্র 0 হলে তবেই কিন্তু অন্ধকার কোটি। তাহলে অন্ধকার কোটির ক্ষেত্রে সাইন আলফা বাই আলফাটা 0, সেখান থেকে আমরা পেলাম sin alpha 0, that is alpha সমান n পাই, then a sin theta equals to n lambda, that is delta সমান n lambda। তার মানে পর্দার উপর যে যে বিন্দুর সাপেক্ষে পথপার্থক্য হবে n ইনটু ল্যামডা, সেই বিন্দুগুলোকে আমরা অন্ধকার বিন্দু পাবো। এবার চলে আসি, তাহলে অন্ধকার বিন্দু পেয়ে গেলাম, অন্ধকার কোটির শর্ত পেয়ে গেছি, a sin theta সমান n lambda। এরপর চলে আসি এটাকে যদি সলভ করতে হয় tan আলফা সমান আলফা, তো সেটাকে সলভ করতে গেলে আমি এখানেই আঁকি। তো আমরা যদি গ্রাফ আঁকি, এদিকে আলফা এদিকে tan আলফা, ছবিটা আসছে পুরো। তার ক্ষেত্রে দেখো 0 tan 0 0, যদি আলফাটা 0 হয় তাহলে ম্যাচ করবে, এখানে একটা পয়েন্ট পাবো। ওকে, tan আলফা আলফা মানে দ্যাট ইজ সেন্ট্রাল ম্যাক্সিমা। আলফা 0 মানে দেখো আলফা টেন্ডস টু 0 হলে এটা 1 হবে, লিমিটেড কন্ডিশন sin আলফা বাই আলফা 0 ইকুয়ালস টু 1 হয় অ্যাট, তাহলে এখানে যদি আলফাটা 0 হয় এই কোঅর্ডিনেটে, যদি আমরা এটা প্লট করি তাহলে জিনিসটা কি করে পাচ্ছি, এটা y সমান দুটি ইকুয়েশন, একটা y ইকুয়ালস টু আলফা আর y ইকুয়ালস টু tan আলফা, দুটোই প্লট করতে। y ইকুয়ালস টু আলফা হলে গ্রাফটা কিন্তু 45 ডিগ্রি কোণ করে চলে যাবে, ওটা আমি পরে আঁকছি। এবার এই ক্ষেত্রে গ্রাফগুলো আঁকি,
y সমান tan আলফা গ্রাফটা কেমন হবে? y সমান tan আলফা, তোমরা জানো tan 0 তে 0, 90 তে ইনফাইনাইট। ওকে, 90 তে ইনফাইনাইট। নেক্সট তারপরে নেগেটিভ ইনফাইনাইট, এটা হলো π/2, এটা 3π/2, এটা 5π/2। এক্ষেত্রে আমাদের যেটা আসছে, তাহলে 0 তে কোইনসাইড কোথায় কোথায় হচ্ছে, তাহলে আমরা যদি tan আলফা সমান আলফা কখন হচ্ছে, তাহলে এটা অ্যাকচুয়ালি এখানে কোইনসাইড করবে না, উপর দিয়ে যাবে, জিনিসটা এরকম হবে। 0 তে কোইনসাইড করলো, 3π/2 তে করলো, মোটামুটি 3π/2, প্রায় 5π/2, 7π/2। তার মানে tan আলফা সমান আলফা হচ্ছে কোথায় কোথায়, 0 তে হচ্ছে। তাহলে সেকেন্ড যে কন্ডিশন, সেখান থেকে আমরা উজ্জ্বল বা যেটাকে চরম বিন্দুগুলো পাবো, অবম বিন্দুর শর্ত পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে যেটা পেয়ে গেলাম সেটাতে আমরা আসি। তাহলে ফার্স্ট কন্ডিশন পেয়ে গেছি, অন্ধকার পটি বা অবম বিন্দুর শর্ত পেলাম a sin থিটা ডেল্টা সমান a sin থিটা সমান n ল্যামডা বা 2n ইনটু ল্যামডা বাই 2। ওকে, সেখানে অন্ধকার বা অবম বিন্দু তৈরি হবে বা চরম বিন্দু কোথায় কোথায় হবে, সেটা কোথায় কোথায় পাচ্ছি, tan আলফা সমান আলফা হলে সেই জায়গাতে চরম বিন্দু হবে। ওটা 0 না হলে তো 0 হওয়ার চান্স নেই। তাহলে চরম বিন্দুর ক্ষেত্রে tan আলফা সমান আলফা, তাহলে এক্ষেত্রে আলফাটা কত কত আসছে, 0, 3π/2, 5π/2, 7π/2 প্রায় আসছে। গ্রাফটা পুরো আসছে তো ঠিকঠাক, রাইট। তো 0 যদি হয়, আলফা 0 হলে সাইন আলফা বাই আলফা, আলফার মান 0 হলে এটা 1, লিমিটিং কন্ডিশন। তো সেটা হলো সেন্ট্রাল ম্যাক্সিমাম। তাহলে আমি গ্রাফটা আবার মুছে দিচ্ছি, তাহলে আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেছি। তাহলে প্রথমটা হচ্ছে সুতরাং আলফা টেন্ডস টু 0 হলে সাইন আলফা বাই আলফা ইকুয়ালস টু 1, অতএব লিমিট আলফা টেন্ডস টু 0, এটা আমরা জানি, অতএব i ইকুয়ালস টু i0। তার মানে কেন্দ্রীয় মুখ্য আলফা 0 মানে কি, ডেল্টাটা 0, আলফা 0 মানে ডেল্টা 0, বা ডেল্টা 0 মানে কি, কেন্দ্র সাপেক্ষে কেন্দ্র সেখানেই হবে যেখানে ডেল্টাটা 0 হবে, পথ পার্থক্যটা। তাহলে কেন্দ্রীয় মুখ্য চরম বিন্দুর সাপেক্ষে, তাহলে কেন্দ্রীয় মুখ্য চরম বিন্দুর সাপেক্ষে ডেল্টা 0 অতএব আলফা 0। তাহলে কেন্দ্রটা পুরোপুরি উজ্জ্বল, মানে কি, মানে সোর্সের যে ইন্টেন্সিটি, এটাকে আমরা প্রায় চিহ্ন ইউজ করছি, যেহেতু আমরা পুরোটা কখনোই পাবো না, বেশিরভাগ পার্সেন্টেজটাই কেন্দ্রে চলে যাবে। সোর্সের যে ইন্টেন্সিটি, তার বেশিরভাগ আলোটাই চলে যাবে কেন্দ্রে, মাঝখানটা একটা উজ্জ্বল অংশ তৈরি করবে। বাকিগুলো হচ্ছে গৌণ চরম।
এখানগুলো উজ্জ্বল হবে, কিন্তু কেন্দ্রের মতন তীব্রতা হবে না, সেটা একটু হিসাব করে দেখি। তো দেখো আলফা সমান যদি 3π/2 হয়, দেন আই ইন্টেন্সিটি I1 এগুলো হচ্ছে গৌণ চলন, ফার্স্ট অর্ডার সেকেন্ডারি ব্রাইট, প্রথম ক্রমের গৌণ উজ্জ্বল, তাহলে সেটা কত হবে I0 sin 3π/2 by 3π/2 হোল স্কয়ার, তার মানে 4I0 ইন্টু 4/9π², 4/9π², অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা কত আসছে আমরা দেখব, 4/9π², অ্যাপ্রক্সিমেটলি 4.5%, 4.5% of I0। তার মানে প্রথম যেটা গৌণ উজ্জ্বল হবে তার তীব্রতা হবে কেন্দ্রীয় উজ্জ্বলের সাপেক্ষে 4.5%, মানে কেন্দ্রটাকে যদি 100 ধরি তার তীব্রতা যা, প্রথম গৌণ উজ্জ্বলের তীব্রতা হবে 4.5%। দ্বিতীয়টা ভাবি, দ্বিতীয়টা কত হবে, কত কন্ডিশন 5π, দ্যাট ইজ এটা আসছে I0 ইন্টু 5/4/, এটা 4/25π², এটা আমাদের আসছে কত 4/25π², 1.6%, it is 1.6% of I0। মানে বুঝতেই পারছি যেটা কেন্দ্র হবে তার তীব্রতা যা, প্রথম যেটা গৌণ উজ্জ্বল হবে তার তীব্রতা আমরা পেয়ে গেলাম কত 4.5% সর্বোচ্চ তীব্রতা, দ্বিতীয় ক্রমটার পেলাম 1.6, মানে আস্তে আস্তে ড্রপ করে যাচ্ছে, তো সেখান থেকে ছবিতে আসবো আমরা। তাই সুতরাং কেন্দ্রীয় মুখ্য চরম বিন্দুর ক্ষেত্রে ডেল্টা সমান 0, আলফা সমান 0, এবং গৌণ চরম বিন্দু, দেখো আলফা তাহলে জেনারেল ফর্মটাকে লিখতে পারি কত, অড নাম্বার, π/2 এর হচ্ছে অড মাল্টিপল, আমাদের আলফার ভ্যালুগুলো আসছে, গৌণ চরম বিন্দুগুলির সাপেক্ষে আলফা সমান 2n + 1 × π/2। n এর মানটা কত থেকে শুরু হবে, ফার্স্ট অর্ডার ডার্ক, ফার্স্ট অর্ডার সেকেন্ডারি ব্রাইট 1 থেকে শুরু হবে, দ্যাট ইজ πa sin θ বাই ল্যামডা সমান 2n + 1 × π/2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, শর্তটা পেয়ে গেলাম, এটা আমি মুছে দিচ্ছি, এখানটা তোমরা ঠিক করে অবশ্যই করবে, এটা খুব ইন্টারেস্টিং জায়গা, এইভাবে কোনো বইতে করা থাকে না, তার জন্যই করিয়ে দেওয়া, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে ছবিতে চলে যাবো আমরা, তীব্রতাগুলো আমরা সে মনে রাখলাম কিভাবে আসছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ওদের a sin θ, তাহলে গৌণ চরণের শর্ত হচ্ছে a sin θ কত চলে গেল 2n + 1 × λ/2, যেখানে n এর মানটা শুরু 1 থেকে, এর ক্ষেত্রেও কিন্তু n এর মানটা শুরু 1 থেকে। ওকে, তাহলে আমরা কোথায় কোথায় গৌণ চরম বিন্দু হবে, কোথায় মুখ্য চরম বিন্দু হবে, এবং কোথায় অন্ধকার বিন্দু হবে বা অবম বিন্দু হবে, সেগুলো শিখলাম। এবার আমরা যেমন করে আমরা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন ইন্টারফারেন্সে দেখেছি, বা টিচার আই ডেল্টা গ্রাফ দেখেছি, এবার এখানে আই ডেল্টাগুলো একটু দেখে নেবো কেমন আসে, দ্যাট ইজ ডেল্টা, দিস ইজ ডেল্টা। এটা ডেল্টা কার ক্ষেত্রে হলো, এটা হলো গৌণ উজ্জ্বলের সাপেক্ষে, এটা হচ্ছে অন্ধকারের সাপেক্ষে বা অবমের সাপেক্ষে এটা। তাহলে তীব্রতা বন্টন লেখচিত্র, এরপর যেটা পরীক্ষায় খুব আঁকতে দেয়,
একক রেখাচিত্র পরীক্ষার ক্ষেত্রে তীব্রতা বন্টন লেখচিত্র। আমরা এটা কি করে দেখে নেব বিষয়টা আসে, এই ছবিটা ভালো করে বুঝতে হবে। এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেট করা হলো, কারণ মোটামুটি ভাবে যেন 3π/2 এর কাছাকাছি কোইনসাইড করছে, পুরো কিন্তু 3π/2 না, তার থেকে একটু আগে। তীব্রতা একক রেখাচিত্র পরীক্ষার ক্ষেত্রে তীব্রতা বন্টন লেখচিত্র। এদিকে ইন্টেন্সিটি আই, এদিকে ডেল্টা। ডেল্টার কন্ডিশন কি পেয়েছি? ডেল্টা সমান n ল্যামডা আর ডেল্টা সমান 2n + 1 * λ/2। এটা 0, কেন্দ্র এটা বললাম I0। তাহলে কেন্দ্র কতখানি থাকবে? আচ্ছা, কেন্দ্রের দুপাশে দুটো থাকবে প্রথম অন্ধকার, ফার্স্ট অর্ডার ডার্ক। আচ্ছা, তো n এর মানটা 1 থেকে শুরু, তাহলে এদিকে হচ্ছে ল্যামডা, এদিকে হচ্ছে মাইনাস ল্যামডা। তাহলে এটা হচ্ছে এতখানি রিজিয়ন ধরে থাকবে ব্রাইট। তারপরটা কত? তারপরে এখানে 2 ল্যামডা, 3 ল্যামডা, এদিকেও থাকছে, এটা হলো মাইনাসে, -2 ল্যামডা, -3 ল্যামডা। আচ্ছা, ডার্কগুলোর ক্ষেত্রে কি পাচ্ছি? আমি একটা অন্য কালি যদি পাই সেটা একটু দেখি। কালি আছে কিন্তু রং লেখা পড়বে কিনা জানি না, তাও দেখে নিই একবার। হ্যাঁ, ভালো আছে। তো দেখো ডার্কগুলোর ক্ষেত্রে এটা হলো, এটা ডার্ক হয়ে গেল। ব্রাইটগুলো আবার দেখি, সেকেন্ডারি ব্রাইট। সেকেন্ডারি ব্রাইটের ক্ষেত্রে 3 λ/2 মানে ডে মানে এরকম জায়গায় থাকবে, এটা 5 λ/2। আমি এই কটাই রাখছি। এদিকেও হচ্ছে -3 λ/2, এদিকে -5 λ/2। তাহলে কেন্দ্রটা কেমন হলো? আমরা শিখেছি কি, কেন্দ্রর উজ্জ্বলতা যা হবে তার কেন্দ্রটা কত দূর থাকবে? এদিকে প্রথম অন্ধকার থেকে এদিকে প্রথম অন্ধকার। এটা হচ্ছে উজ্জ্বল অঞ্চল, কেন্দ্রীয় উজ্জ্বল। এবার এটা যদি তীব্রতা হয়, তাহলে আমি বলেছি কি প্রথম যেটা 3 λ/2 তে হচ্ছে প্রথম ব্রাইট, সেখানটা শর্তটা কি শিখেছি, সেটা তীব্রতা কত? 4.5% প্রাথমিক। তাহলে তীব্রতা কিন্তু অনেক কমে যাবে। তারপরটা শিখেছি কত? 1.6। সিমিলারলি এদিকেও থাকবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন আমরা দেখালাম। এর হাইটটা যদি I0 100 ধরি, তাহলে এটা হচ্ছে 4.5। ছবি আমাদের কিন্তু হয়নি বলতে গেলে, কারণ এটা কখনোই 4.5, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে মাঝখানটা অনেক বেশি উজ্জ্বল হবে আর কেন্দ্রটা একদমই অনুজ্জ্বল হবে। তাহলে এটা হচ্ছে কি, এটা প্রথম অন্ধকার, প্রথম অবম, এদিকে এটা প্রথম অবম। এটা হচ্ছে প্রথম গৌণ চরণ, এটা হচ্ছে দ্বিতীয় অবম। এদিকেও আছে, এটা প্রথম গৌণ চরণ, এটা দ্বিতীয় অবম, এটা দ্বিতীয় গৌণ চরণ, তৃতীয় অবম। এইভাবে আমাদের জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা যে ডিফ্র্যাকশন স্লিট পড়েছি, তাহলে এই যদি পর্দা ভাবি,
সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের ক্ষেত্রে এটা হচ্ছে এ, তাহলে এইদিকে কত, এদিকে ল্যামডা এদিকে ল্যামডা, এখানটা থাকবে কি ব্রাইট, সেন্ট্রাল ব্রাইট হলো ফার্স্ট সেকেন্ডারি ব্রাইট, সেকেন্ড সেকেন্ডারি ব্রাইট, এদিকেও ফার্স্ট সেকেন্ডারি ব্রাইট, সেকেন্ড সেকেন্ডারি ব্রাইট, দ্য সেন্টার সি। ওকে, তো ছবিটা এরকম আমাদের দেখতে পাবো যদি আমরা যখন ছবিটা দেখব। তো এইটাকে তো আমরা বলেছি ডি বাই এফ, এটা হচ্ছে ডি সমান এফ, এই গ্যাপটা। এবার যদি বলে কেন্দ্রীয় চরম বিন্দুর কৌণিক বেধ আর রৈখিক বেধ বার করতে, তো দেখো এইটা কতখানি জায়গা জুড়ে থাকছে, এটা অ্যাকচুয়ালি থিটা, তাহলে 2 থিটা হবে হচ্ছে কৌণিক বেধ, আর রৈখিক বেধ কতখানি, এতটা রৈখিক বেধ। আমরা যদি নাম দিই এ বি সি, সি দিলাম না, এটা ও করে দিই সেন্টারটা, এ বি সি, এদিকে হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। তো আমরা এবার চাইছি এই ছবি থেকে কৌণিক বেধগুলো হিসাব করতে, কেন্দ্রীয় চরম বিন্দুর কৌণিক বেধ এবং রৈখিক বেধ আমরা কি করে নির্ণয় করব, এটা মুছে দিলাম। তীব্রতার জায়গাটা ভালো করে বুঝবে, কারণ এটা গ্রাফিক্যালি কোনো বইতে থাকে না, আমি বুঝিয়ে দিলাম কি করে আসছে। শুধু ওখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইন্টেন্সিটি যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন i = I0 sin alpha by alpha whole square। তো আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি, তো এটা হচ্ছে এটাকে হচ্ছে এখানে, তাহলে এবার চাইছি আমরা তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু বা কেন্দ্রীয় মুখ্য চরম বিন্দু কোথা থেকে আছে, এদিকে ফার্স্ট অর্ডার ডার্ক থেকে এদিকে ফার্স্ট অর্ডার ডার্ক, তাহলে দুটি প্রথম অবম বিন্দুর মানে মূল বিন্দুর দুপাশে দুটি প্রথম অবম বিন্দু, এটা লিখতে হবে মূল, বা এটা তোমরা বুঝে যাবে, দুটি প্রথম দুটি অবম বিন্দু মানে দুটি প্রথম অবম, এদিকে প্রথম অবম বিন্দুর মধ্যবর্তী অঞ্চলটি, মানে কোনটা প্রথম অবম বিন্দু মানে কোন দুটো, একটা হচ্ছে এ আর এ ড্যাশ, এ আর এ ড্যাশ, এই দুটো হচ্ছে প্রথম দুটো অবম বিন্দু, এদিকে প্রথম অবম এটা, এদিকে প্রথম অবম এটা, এদের মধ্যবর্তী অঞ্চলটা, মধ্যবর্তী অঞ্চলটি হলো কেন্দ্রীয় মুখ্য চরম বিন্দু। তো এটা হচ্ছে কেন্দ্রীয় মুখ্য চরম বিন্দু, তার রৈখিক বেধ সমান হচ্ছে এ ড্যাশ, কতখানি জায়গা আছে, আর কৌণিক বেধ সমান হচ্ছে 2 থিটা। তো আমরা জানি এখন কেন্দ্র থেকে এর ডিসটেন্সটা যদি বার করি, তাহলে আমরা শিখেছি এখন অবম বিন্দুর ক্ষেত্রে a sin থিটা সমান n ল্যাম্ডা। এবার যেহেতু প্রথম অবম বিন্দু, তাহলে এক্ষেত্রে nটা 1 যদি হয় প্রথম অবমের ক্ষেত্রে,
তাহলে সেক্ষেত্রে অতএব সাইন থিটা সমান ল্যামডা বাই এ। এই দূরত্বটাকে আমরা যদি বলি ধরি ও এ সমান ও এ ড্যাশ সমান হচ্ছে y1, কেন্দ্র থেকে প্রথম অন্ধকারের দূরত্ব y1। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ছবি থেকে অর্থাৎ tan থিটা সমান আসছে y1 বাই d বা y1 বাই f। ঠিক আছে, আমরা কি শিখেছি? এখানে লেন্সটা একদম মুখে থাকবে, তাহলে লেন্সের ফোকাস দূরত্ব যা হবে সেটাই উৎস থেকে পর্দার দূরত্ব তাই হবে। উৎস বলছি আমাদের প্রতিবন্ধক থেকে পর্দার দূরত্ব যা লেন্সের ফোকাস দূরত্বের সমান হবে। তাহলে আমরা এবার যেহেতু থিটাটা ছোট, তাহলে আমরা লিখতে পারি যেহেতু থিটা ক্ষুদ্র, অতএব থিটা সমান ল্যামডা বাই এ সমান y1 বাই d বাই f। তাহলে এখান থেকে অতএব y1 পেয়ে গেলাম ল্যামডা d বাই এ। y1 মানে কেন্দ্র থেকে প্রথম অন্ধকারের দূরত্ব, কত হবে ল্যামডা d বাই এ। ঠিক আছে, তাহলে প্রথম অন্ধকারের দূরত্ব ল্যামডা d বাই এ, এটা প্রথম গৌণ উজ্জ্বল, দ্বিতীয় গৌণ উজ্জ্বল। অতএব রৈখিক বেধ হলো a থেকে a ড্যাশ মানে দুটো y1, দ্যাট ইজ 2y1, তার মানে হচ্ছে 2 ল্যামডা d বাই a। আর কৌণিক বেধ তো 2 থিটা, যে কোনো একটা লেখা দিতেই পারে। আর কৌণিক বেধটা পেয়ে গেলাম, অর্থাৎ কৌণিক বেধ অঙ্ক আসে কত চলে এলো 2 থিটা মানে 2 ল্যামডা বাই a। তাহলে কৌণিক বেধ আর রৈখিক বেধের জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা যেটা শিখে নিলাম, তাহলে কেন্দ্র থেকে প্রথম অন্ধকারের দূরত্ব ল্যামডা d বাই a। এখান থেকে অঙ্কের জন্য কিছু সূত্র, তাহলে সুতরাং আমরা যেটা শিখে নিলাম, তাহলে অতএব অঙ্কের ক্ষেত্রে কেন্দ্র থেকে প্রথম অবম বিন্দুর দূরত্ব মানে কেন্দ্রীয় মুখ্য চরণ থেকে প্রথম অবম বিন্দুর দূরত্ব সমান হলো ল্যামডা d বাই a। তাহলে দ্বিতীয়টার হবে 2 ল্যামডা d বাই a, 3 ল্যামডা d বাই a সমান সমান থাকবে। এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের কাজে লাগবে। কনসেপ্টটা এভাবে করবে, অ্যাঙ্গুলার ডিফারেন্সটা বার করতে দিতে পারে দুটোর মধ্যে কত আছে। ধরো এটার ক্ষেত্রে তাহলে এটা যদি বলে এটা তাহলে হবে এটা থিটা হলে এগুলো সমান সমান হলে থিটা থিটাই ভাবতে পারি। তাহলে এই গ্যাপটাও ল্যামডা d বাই a, এটাও ল্যামডা d বাই a, প্রত্যেকটা কিন্তু ল্যামডা d বাই a করেই হবে। তাহলে এখান থেকে এইটুকুনি হলো y1, তাহলে এটাও হবে y1, এটাও হবে y1, এইভাবে y1 চলবে। আর যদি মিডল পয়েন্টগুলো ভাবি, গৌণ উজ্জ্বলগুলো ভাবি, তাহলে y1 বাই 2, এখান থেকে এইটুকুনি y1 বাই 2, এইভাবে চলবে। তো এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে জায়গাগুলো ছিল অপবর্তনের সূত্রগুলো আমাদের এখান থেকে অঙ্ক করতে হয়, অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে। এরপর আমরা কিছু দেখব। তাহলে যদি বলে ধরো আমাদের এটাকে, তাহলে মনে রাখবো ওখানে যে বিটার সূত্র ছিল, ঝালর প্রস্থ ছিল, এটা কিন্তু ঝালর প্রস্থের মতনই দেখতে, ল্যামডা d বাই ক্যাপিটাল স্মল d ছিল, এটা এই হয়েছে বলে এসেছে, তো সেরকম জিনিসটা মনে রাখবো। ঠিক আছে, তাহলে পরপর দুটো ডার্কের মধ্যে দূরত্ব যা, আর শুধুমাত্র এইটার যা বেধ হবে সেটার, তার মানে এখানে কি শিখলাম, যেটা বলছিলাম একটু দেখবো, সেটা হচ্ছে কি, এটা আমাদের প্রশ্নটা দেয়। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে কোনো গৌণ উজ্জ্বল পটির, গৌণ উজ্জ্বল পটি কোনগুলো, এ বি বি সি, এগুলো যে কোনো গৌণ উজ্জ্বল পটির রৈখিক বেধ
সমান কি পেলাম, কেন্দ্রীয় উজ্জ্বল পটির যে কেন্দ্রীয় মুখ্য চরম বিন্দু বা কেন্দ্রীয় মুখ্য উজ্জ্বল পটি যেটা তার বেধের অর্ধেক, ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2y1, বাট বাকি গৌণ উজ্জ্বল যেগুলো সেগুলো কিন্তু y1 সমান কেন্দ্রীয় মুখ্য উজ্জ্বল পটির বেধের অর্ধেক। ঠিক আছে, এই হলো আমাদের ফ্রনহোফারের একক রেখাচিত্র পরীক্ষা। তার থেকে সূত্রগুলো শিখিয়ে দিলাম, ডেরিভেশনটাও দেখিয়ে দিলাম কি করে আসছে, তো তোমরা একটু ভালো করে বুঝে নেবে আর এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করার চেষ্টা করবে। তো এই মোটামুটি অপবর্তনের মধ্যে আছে, আর কিছু বিশ্লেষণী ক্ষমতা সূত্র আছে, ডেরিভেশনগুলো নিয়ে সূত্রগুলো দিয়ে অঙ্ক আসে, সূত্রগুলো মনে রাখার চেষ্টা করতে হবে, সেগুলো তোমরা পেয়ে যাবে বইতে। ওগুলো নিয়ে আর যেহেতু ডেরিভেশন নিয়ে ওগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না, সূত্র দিয়ে যদি অঙ্ক হয় না পারো বলবে, করে দেবো। আর এখান থেকে যদি তোমাদের সমস্যা হয়, একটা গাণিতিক সমস্যার ভিডিও আমি দেখিয়ে দেবো, সেটা পরে। এরপর আমরা সমবর্তনে চলে যাবো নেক্সট ক্লাসে। তো আজকে এখানেই শেষ করছি, তোমরা ভালো করে দেখে নাও আমাদের অপবর্তন এবং তার গাণিতিক বিশ্লেষণটা কী করে বুঝিয়েছি। তোমাদের বইতে নেই সাধারণত এইভাবে গ্রাফিক্যালি, মানে ট্যান থিটার গ্রাফ দিয়ে কোনো বইতেই থাকে না দেখানো, তো সেটা ভালো করে বুঝিয়ে দিলাম কি করে, এবং তীব্রতাগুলো কেন কম, ওটার ক্ষেত্রে ব্যতিচারের ক্ষেত্রে তীব্রতাগুলো সমান সমান ছিল, সব জায়গায় উচ্চতাগুলো সমান, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে সেটা কি দেখলাম, কেন্দ্রের যা তীব্রতা হবে এটা হবে 4.5, তারপরটা হবে 1.6, তারপরটা আরও কমে যাবে, পয়েন্টে চলে যাবে। তার মানে আস্তে আস্তে মোটামুটি থার্ড অর্ডার অব্দি দেখতে পাওয়া যেতে পারে, মানে ইন্টেন্সিটি দেখতে। কারণ চোখ রাখলে দেখবো মাঝখানটা খুব জল করছে, বাকিগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তীব্রতাগুলো। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং জায়গা, ভালো করে প্র্যাকটিস করে এবং দেখে নিও। আজকে এখানে শেষ করলাম, নেক্সট দিন আমরা সমবর্তন দিয়ে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দেবো। ঠিক আছে, তো এখানে এরা শেষ করলাম আজকে। আর তোমরা যদি সমস্যায় বলবে, গাণিতিক সমস্যাগুলো নিশ্চয়ই আলোচনা করে দেওয়ার চেষ্টা করবে।